প্রায় সব সরকারি প্রতিষ্ঠানেই আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ করা হয়ে থাকে। আউটসোর্সিং নীতিমালা 2025-এ বলা হয়েছে যে 18 বছর থেকে 60 বছরের মধ্যে যে কোনো সক্ষম ব্যক্তি সে কাজ করতে পারবে একজন আউটসোর্সিং কর্মী হিসাবে, এবং তৃতীয় পক্ষর মাধ্যমে একটা কোম্পানির মাধ্যমে এই নিয়োগ কার্যক্রম হবে। সরাসরি সরকারি সেই প্রতিষ্ঠান এই নিয়োগ কার্যক্রমে হস্তক্ষেপ করবে না। বেতন সরকার থেকেই দেওয়া হবে, কিন্তু দেওয়া হবে সেই তৃতীয় পক্ষ বা কোম্পানির মাধ্যমে। আমরা অনেক ব্যক্তিকে চিনি যে সে একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে। আমরা মনে করি যে সে হয়তো সরকারি চাকরি করছে, অর্থাৎ রাজস্ব খাতে চাকরি করছে, কিন্তু এরকম অনেকেই আছেন যারা আসলে আউটসোর্সিং নিয়োগে চাকরি করছে এবং তারা একটা নির্দিষ্ট বেতন পেয়ে থাকে। তাদের বেতন বৃদ্ধি হয় না। তারা যে বোনাস বা যে সমস্ত আর্থিক সুবিধা, অর্থাৎ পেনশন, গ্র্যাচুইটি সহ অন্যান্য যে সমস্ত সুবিধাগুলো, সেগুলো পায় না। অনেকগুলো সমস্যা রয়েছে এবং সরকারের প্রয়োজনে আসলে আউটসোর্সিং করতে হয়। আমি সেদিকে যাচ্ছি না, সে দ্বিমত আমি করব না। আউটসোর্সিং না করলে আসলে অনেক প্রতিষ্ঠানের কাজ বাকি থেকে যায়। সুতরাং আউটসোর্সিং করতেই হয়, কিছু মানুষকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতেই হয়, সেটা 2 বছরের জন্য, 5 বছরের জন্য, 10 বছরের জন্য। কিন্তু এরকম কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেখানে আসলে দীর্ঘমেয়াদে কর্মী লাগে, দীর্ঘমেয়াদে, সেটা 20, 30, 40 বছর পর্যন্ত আসলে ওই একই কাজের জন্য কর্মী লাগে এবং ভবিষ্যতেও কর্মী লাগবে সেখানে। তো সরকার সেখানেও কিন্তু আউটসোর্সিং নীতিমালার মাধ্যমে কর্মী নিয়োগ দেওয়ার চেষ্টা করছে বা চেষ্টা করেছে এর আগেও। এখন আউটসোর্সিং করলে আসলে কি হয়? যেহেতু একটি কোম্পানির মাধ্যমে নিয়োগ হয়, প্রথম অবস্থায় একজন নিয়োগ প্রার্থী অর্থাৎ চাকরি প্রার্থী, সে প্রথম অবস্থায় একটা বড় অঙ্কের ঘুষ দিয়ে ওই প্রতিষ্ঠানে সে চাকরিতে জয়েন করে, যোগদান করে, এবং সেই যে অঙ্কটা ঘুষ, সেই ঘুষের অঙ্কটা মানে 5 লক্ষের কম টাকা মোটেও নয়। অর্থাৎ 5 লক্ষের উপরে একটা যে কোনো অ্যামাউন্ট দিয়ে, ঘুষ দিয়ে তাকে ওই আউটসোর্সিং জনবল হিসাবে ওই প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করতে হয়। এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। সেটা যদি 5 বছরের জন্য হয়, 3 বছরের জন্য হয়, তো সেই অনুপাতে টাকার পরিমাণটা আসলে ভ্যারি করে। তো প্রথম অবস্থায় আসলে কারা এইখানে যায়? আমরা জানি যে যারা অন্য চাকরি পাচ্ছে না, সরকারি চাকরি, যে নিয়মিত নিয়োগে অর্থাৎ রাজস্ব বাজেটের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে বা পদগুলো আছে, সেই জায়গায় যারা যাওয়ার যোগ্যতা রাখে না বা চাকরি পাওয়ার যোগ্যতা যারা রাখে না, তারাই সহজে অল্প কিছু টাকা দিয়ে তারা বা বেশ কিছু টাকা দিয়ে তারা এখানে ঢুকতে চায়। তো যারা এটা করে, এটা আউটসোর্সিং কর্মী হিসাবে ঢোকে, তারা অনেকেই বোঝে না যে আসলে কোন প্রতিষ্ঠানে কত টাকা বেতন, কি পদ এবং তাদের সুযোগ সুবিধা কি আছে এবং কত বছরের চাকরি। অনেক ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো বোঝে না। আমাকেও অনেকে ফোন দেয় যে আমি এই জায়গাটাই ঢুকতে চাচ্ছি, এটা আউটসোর্সিং, আমি কি ঢুকবো কিনা। তো এটা একটা খুবই মানে কি বলা যায় যে এটা একটা অস্পষ্ট বিষয় যে আউটসোর্সিং এই নিয়োগগুলো আসলে কিভাবে হয় আমরা অনেক সময় বুঝতে পারি না। কোনো দালাল বা কোনো একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে এই সমস্ত জিনিসগুলো সংগঠিত হয়ে থাকে। নামমাত্র হয়তো একটা নিয়োগ বিজ্ঞপ্তি হয়, সেটা সেভাবে প্রকাশিত হয় না। মানে এটা সবাই জানে, এটা একটা ওপেন সিক্রেট মতো আর কি, এটা সবাই জানে। তারপরেও কেউ কিছু বলছে না, কেউ কিছু বলেও না এটা। কারণ এক শ্রেণীর মানুষের সুবিধা হয়, যারা চাকরি পায় তাদের সুবিধা হয়, এবং যারা যে প্রতিষ্ঠান চাকরি দিচ্ছে সেই প্রতিষ্ঠানের কাজও হচ্ছে। আবার মধ্যস্থতাকারী যারা, তারাও কিছু লাভ পায় এখানে ঘুষের আদান প্রদানের মাধ্যমে। আবার যে কোম্পানির মাধ্যমে এটা নিয়োগ হচ্ছে সেই কোম্পানির কিছু লাভ থাকে। সুতরাং সবাই লাভবান হচ্ছে, এখানে কেউ আসলে মুখ খুলতে চায় না। তো কি হয়? তো একজন ব্যক্তি 5 বছরের জন্য, 2 বছরের জন্য, 10 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়ে সেই প্রতিষ্ঠানের কাজ করে। প্রথম অবস্থায় একটা বড় অঙ্কের টাকা সে ঘুষ দিয়ে ওই সে প্রতিষ্ঠানে সংযুক্ত হয়। প্রতি মাসে মাসে আবার কিছু তার কাছ থেকে বেতন কেটে রাখে, এটা একটা পার্সেন্টেজ হিসাবে কেটে রাখে। এটা তো গেল পার্সেন্টেজ হিসাবে কেটে রাখা। আবার হিডেন আছে একটা জিনিস, সেটা হচ্ছে যে তুমি বেতন পাবা 20,000 টাকা,
তো তুমি চুক্তি থাকে এটা যে তুমি 20,000 টাকা বেতন পাওয়া, বেতন পাওয়ার পরপরই তুমি আমাকে 1,000 টাকা বিকাশে পাঠিয়ে দিবা, বা তুমি আমাকে এইভাবে এইভাবে করবা যে বছরে আমাকে এতগুলো টাকা তুমি আমাকে দিয়ে দিবা একসাথে। তুমি যখন অফিসে আসো বা যে কোনো সময় আমাদের সাথে দেখা হয়, এই মাধ্যমে তুমি আমাদেরকে এই যে 12,000 টাকা বাৎসরিক 12,000 টাকা আমাকে দিতে হবে। এবার একটা সময় পরে প্রজেক্ট শেষ হয়ে যায়, বা সেই আউটসোর্সিংয়ের যে চুক্তি, সেই চুক্তি শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পরে আবারও কিন্তু তাকে নিয়োগ দেওয়ার জন্য একটা বড় অঙ্কের টাকা দিতে হয়, কিংবা অন্য কোনো প্রজেক্টে নিয়ে যাওয়ার জন্য আবারও বড় অঙ্কের একটা টাকা দিতে হয়। এই যে যে একটা জাতাকলে এই যে আমাদের চাকরি প্রত্যাশীরা বা চাকুরিজীবীরা পড়ে আছে, এটা খুবই ভয়ঙ্কর। এটা মানে দুর্নীতির আতুর ঘর এই আউটসোর্সিং যে মানে নিয়োগ, এটা দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে। এবং সরকার এটা জানে, সবাই জানে, এটা এটা সবাই জানে। আমি নতুন করে আর কিছু বলবো না, এটা আপনারা জেনে নেবেন যে আসলে আপনারা জানতে পারবেন। আপনারা একটু চোখ কান খোলা রাখলে এটা জানতে পারবেন। আমি খুব বেশি কথা এখানে আসলে বলবো না, বলতে চাচ্ছি না। তো আমার মনে হয় যে এই আউটসোর্সিং এই ব্যাপারটা আসলে বন্ধ হওয়া দরকার। যেগুলো আউটসোর্সিং আছে, অনেক দীর্ঘদিন ধরে চলছে, বা আরও ভবিষ্যতে অনেক দিন ধরে চলবে বা চলতেই থাকবে, কন্টিনিউশনের একটা ব্যাপার আছে, সেই পদগুলোকে আসলে সরকারি বাজেটের আওতায় নিয়ে আসা বা নিয়মিতকরণ বা রাজস্বকরণে এটার অন্তর্ভুক্ত করা উচিত। আর যে সমস্ত ছোট ছোট জায়গাগুলো আছে, যেখানে 2 বছর, 3 মাস, 6 মাস, 1 বছর, 5 বছরের জন্য শুধুমাত্র এই কাজের জন্য আউটসোর্সিং লোক নেওয়া লাগে, সেই সমস্ত জায়গাগুলো চলতে পারে, কিন্তু সেটাও যেন কোনো কোম্পানির মাধ্যমে না হয়। সেটা সরাসরি প্রতিষ্ঠান থেকেই নিয়োগ দিক, সেটা চুক্তিভিত্তিক উল্লেখ থাক, এবং তার জন্য আলাদা কোনো সরকারি অথরিটি হোক, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু যখনই বেসরকারিভাবে এই কাজগুলো হচ্ছে, তখনই আমরা দেখছি সেখানে প্রচুর টাকা লেনদেন হচ্ছে। আমার মনে হয় সরকারি অথরিটি হলেও সেখানে লেনদেন হওয়ার সুযোগ থাকবে, তবে সেখানে তারপরেও কিছু জবাবদিহিতা বা স্বচ্ছতার ব্যাপার থাকা উচিত, যেভাবেই হোক না কেন। আমি মনে করি যে এখানে যারা দায়িত্বশীল মানুষ আছেন, যারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে সচেতন, তারা কর্তৃপক্ষকে, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, যারা এই সমস্ত বিষয়ে কাজ করছেন, তাদের কাছে এই মেসেজটি পৌঁছে দিবেন। সকলের ভালো হোক, সেই কামনায় বিদায় নিচ্ছি। সবাইকে শুভেচ্ছা।